হন্টিং অ্যাডলাইন পার্ট 32 চ্যাপ্টার 26 দ্য ম্যানিপুলেটর। আমি রাগে ফুঁসছি আর নিজের নাজেহাল অবস্থা নিয়ে তাড়াহুড়ো করে জেডের পেছন পেছন যাচ্ছি। সে মুভিটা বন্ধ করারও প্রয়োজন মনে করে না। আমরা চুপচাপ রুম থেকে বের হয়ে দ্রুত বলরুমের দিকে ফিরে যাই। দেখে মনে হচ্ছে যেন কেউ খেয়ালই করেনি আমরা গায়েব ছিলাম। কিন্তু নিশ্চয়ই করেছে, তাই না? জ্যাড ইতিমধ্যে এই রুমের প্রতিটি কোণ নিজের করে ফেলেছে। আর যতই স্বীকার করতে ঘৃণা হোক, এই মানুষটিকে ভুলে যাওয়া অসম্ভব। সত্যি বলতে একদমই অসম্ভব। মাত্র 2 মিনিট পার হতেই এক ব্যক্তি আমাদের দিকে এগিয়ে আসে আর কালো ইউনিফর্ম আর সাদা ভেস্ট তাকে স্টাফ হিসেবে চিহ্নিত করে। মিস্টার ফোররাইট, মিস রেইলি, অনুগ্রহ করে আমাকে অনুসরণ করুন, বাটলার মারিয়ন নির্দেশ দেয়। এই কথা মুহূর্তেই মাথা ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ আগের কম্পন একদম মিলিয়ে যায়। মারিয়ন আমাদের একের পর এক করিডোর দিয়ে নিয়ে যেতে থাকে। পথে পথে দেয়ালে টাঙানো ছবি আর মার্কের সংগ্রহ করা ঐতিহাসিক জিনিসগুলোর কথা জানায়। আমি হু হু করে মাথা নাড়ি, মাঝে মাঝে প্রশংসা করি, কিন্তু মন ঘুরে ফিরে যাচ্ছে জি আজ রাতে পাওয়া সম্ভাব্য তথ্যের দিকে। মার্ক হয়তো কিছু টুকরো তথ্য দিয়ে আমাকে বারবার তার কাছে ফিরতে বাধ্য করতে চাইবে, কিন্তু সেটা বৃথা যাবে। আমি আর কখনো এই বাড়িতে ফিরছি না। আসলেই এখানে আসা আদৌ কোনো কাজের হয়েছে কি না এখনও বুঝতে পারছি না। অন্তত একটা আলরিভেস্ট মুভি দেখতে পেরেছি, যদিও শেষটা দেখতে পারিনি। যাই হোক, খুব বেশি কিছু মনে নেই। তখন সব মনোযোগ ছিল স্টপ ইট অ্যাডি, সেই স্মৃতিতে পেট কেঁপে ওঠে। আর মার্কের স্টাডিতে ঢোকার পরেই আমার বাস্তবে ফিরে আসি। আমার দুই প্রিয় মানুষ। মার্ক জোরে বলে ওঠে, এক হাতে জ্বলন্ত সিগার, অন্য হাতে ক্রিস্টালের গ্লাসে আম্বার রঙের পানীয়। সে মাতাল দেখাচ্ছে, তার লালচে মুখ আরও লাল হয়ে গেছে, চোখ হালকা ঘোলাটে। বসো, সে নির্দেশ দেয় ডেস্কের পাশের নরম লেদার সোফার দিকে ইশারা করে। জেড আর আমি বসি, আর সঙ্গে সঙ্গে দুই পুরুষ পার্টি নিয়ে আলাপ শুরু করে। যখন দরকার হয় আমি ঝাড়বাতি সৌন্দর্য আর ঘরের সাজসজ্জার প্রশংসা করি। মার্ক তাতে হাসে, মুখে প্রশস্ত হাসি। সব ক্রেডিট চাই আমার স্ত্রীর কাছে। সে আমার টাকা খরচ করতে ভালোবাসে, আর যদি এই বাড়ি সাজানো তাকে খুশি রাখে তাহলে আমি মানিয়ে নেব। সে মজা করে বলে, তাতে আনন্দের সুর থাকলেও কথাগুলো বিদ্রূপে ভরা। তুমি তো জানো মেয়েরা আমাদের টাকা কত ভালোবাসে, তাই না জ্যাক? এই হলো তার পিতৃতান্ত্রিক মন্তব্যের চূড়ান্ত প্রকাশ। আমি বাজি ধরে বলতে পারি তার এই মজা গায়ের কালশিটে আর ভাঙা হৃদয়ের স্বাদে ভরা। জেড হাসে, সেই হাসি বন্য আর বিপজ্জনক। তারা প্রতিদিন আমাদের যা দেয় তার জন্য এই দাম খুবই সামান্য। আর যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো আমি তার যোগ্য নই। কিন্তু আমি এক স্বার্থপর হারামি, তাই তবু নিয়ে নিই। আমি জানি না কিভাবে জানি, কিন্তু বুঝতে পারি সে কি নিয়ে বলছে। ভালোবাসা, ভালোবাসার কোনো দাম নেই। মার্কের ঘৃণ্য ব্যবসা প্রমাণ করেছে শরীর কেনা যায়, চাইলেই পাওয়া যায়, জোর করে হোক বা সম্মতিতে। আর যতবার জেড আমাকে তার কাছে টেনেছে, তার একমাত্র চাওয়া ছিল যেন আমি তার আসক্তি ফিরিয়ে দেই। কারণ এটাই একমাত্র জিনিস যা সে জোর করে নিতে পারে না। সে আমার শরীর দখল করতে পারে, কিন্তু আমার হৃদয়কে তার জন্য স্পন্দিত করতে পারে না। আশ্চর্যজনকভাবে এটাই তার সবচেয়ে বেশি চাওয়া জিনিস। মার্ক সাধারণ পুরুষের মতো নেয়, হেসে আমাকে উইশ করে, যেন নিশ্চিত আমার শরীর কত অমূল্য। কিন্তু আমি জানি সুযোগ পেলে সে এক মুহূর্তে আমার দামে ট্যাগ লাগিয়ে দিত। আমি ঠিক বুঝতে পারছি তুমি কি বলছো, সে হেসে বলে। ডু ইউ অ্যাসহোল। আমি কাঁধ ঝাঁকাই। মার্ক, তুমি ভাগ্যবান। একবার ক্লেয়ারকে দেখলেই বোঝা যায় যে সে কতটা শক্ত আর সক্ষম। এই রকম নারীরাই সবচেয়ে বিপজ্জনক। আমি চোখ টিপি, কিন্তু আমি জানি তার কানে যাবে না। মার্ক এতটাই পিতৃতন্ত্রে ডুবে যে বুঝতেও পারবে না ক্লেয়ার এক রাতের ঘুমের মধ্যে তার গলায় ছুরি চালিয়ে দেবে। মার্ক হেসে ওঠে, কিন্তু ইঙ্গিত বুঝে চুপ করে যায়। অন্তত সে এতটা বোকা নয়। জেড স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারি তার ভেতরের পশুটি বের হওয়ার জন্য পায়চারি করছে। তার হাতের মুঠি শক্ত হওয়া আর সেই হিংস্র হাসি দেখেই বোঝা যায় তার শান্ত উপস্থিতি সত্ত্বেও তার শরীর থেকে বের হওয়া শক্তি আমি অনুভব করতে পারি। কেন জানি না, কিন্তু জেড অন্য পুরুষদের মতো মন্তব্য করা কোনো পুরুষকে মেরে ফেলতে চাইলে
সেটা আমাকে স্বেচ্ছায় তার কাছে যেতে ইচ্ছা করায় আমি তাকে ঘৃণা করি। তাহলে অ্যাডলাইন, তোমার গ্রেট গ্র্যান্ডমাদার নিয়ে কথা হচ্ছিল। জিজি খুব সুন্দরী ছিলেন, আমি ছোট ছিলাম, কিন্তু খুব ভালো মনে আছে সে বলে। তার কথা শুনে চোখ না ঘোরানোর জন্য যত শক্তি লাগে, পাহাড়ে ওঠা তার চেয়ে সহজ। মার্ক এটাই ধরেছিল, জিজি সুন্দরী ছিলেন, কিন্তু তার ব্যক্তিত্ব নিয়ে কারো কিছু যায় আসে না, তাই না? আমি গলা খাকারি দিয়ে হাসি। হ্যাঁ, ছিলেন। মার্ক মাথা পেছনে হেলিয়ে স্মৃতিতে ডুবে যায়। হ্যাঁ, তার লাল লিপস্টিক মনে আছে। কোনোদিন তাকে ওই লিপস্টিক ছাড়া দেখিনি। তার খুনের ব্যাপারে কিছু মনে আছে? আমি জিজ্ঞাসা করি, আশা চেপে রাখার চেষ্টা করি। মনে আছে, জন যখন তাকে খুঁজে পাই পুরোপুরি ভেঙে পড়েছিল। বাবার অনেক সময় লেগেছিল তাকে শান্ত করতে। তুমি বলেছিলে তোমার বাবা জনকে সন্দেহ করত, কিন্তু তুমি কি মনে করো অন্য কেউ হতে পারে? আমি জিজ্ঞাসা করি। সে কাঁধ ঝাঁকায়। যা মনে আছে, বাবা মনে করত জিজি কারোর সাথে সম্পর্ক চালাচ্ছিল। বাবা খুঁজে বের করতে পারেননি কে, তাই আর খোঁজেননি, কিন্তু বাবা প্রায় নিশ্চিত ছিল সেই কারণে জন রেগে গিয়ে তাকে খুন করেছে। আমি ঠোঁট চেপে ধরি, জেডের দিকে তাকাই, দেখি সে আগে আমার দিকে তাকিয়ে আছে, চোখে বোঝা যায় না এমন অভিব্যক্তি নিয়ে। সে জিজির ডায়েরি দেখেছে, জানে তার একজন স্টকার ছিল, কিন্তু মনে হয় না মার্ক বা তার বাবা জানতো। যা আশ্চর্য নয়, ডায়েরিগুলো তো একটা পেইন্টিংয়ের পেছনের শেফে রাখা ছিল। আমি ভাবি মার্ককে বলবো কি না, কিন্তু ভাবনা মাথায় আসলেই তা ঝেড়ে ফেলি। মার্ক ভালো মানুষ নয়, সে ডায়েরিগুলো নিজের স্বার্থে ব্যবহার করবে। তার সে ডায়া অনেক ভালোভাবে তথ্য বের করতে পারবে। জিজি মারা গিয়েছিল 40-এর দশকে, এই কেসের বয়স 35 বছর। তাহলে ফ্রাঙ্ক কেন জনকে সন্দেহ করেছিল? মার্ক পেছনে হেলে চোখ দূরে তাকিয়ে যায়। সেরা তখন আমার চেয়ে 6 বছর বড়। সে তখন টিনেজার আর আমি 10 বছরের বাচ্চা। আমি প্রায়ই পার্সোনা ম্যানরে যেতে চাইতাম সেরার সাথে খেলতে, কিন্তু বাবা না করে দিত, বলতো জনের মদ্যপানের সমস্যা হয়েছে আর বাচ্চাদের জন্য নিরাপদ নয়। আমি কাঁদতাম। তারপর জিজি খুন হয়ে গেল, তখনও বুঝিনি। যেদিন বাবা বলল জিজি মারা গেছে, আমি মৃত্যুর অর্থ জানতাম, গুরুত্ব বুঝতাম না। কয়েকদিন পর আবার যেতে চাইলে বাবা চোখে চোখ রেখে বলেছিল, তুমিও মরতে চাও নাকি? ওই দিন রক্তহীন হয়ে গিয়েছিল, আর কোনোদিন চাইনি যেতে। ধীরে ধীরে সেরাকে ভুলে গিয়েছিলাম। আমি কেঁপে উঠি। নানি জনের ব্যাপারে বেশি কিছু বলেনি, শুধু বলেছিল সে দারুণ বাবা ছিল জিজি মারা যাওয়ার আগে, কিন্তু পরে হয়তো সব নরক হয়ে গিয়েছিল। আমি গলা খাকারি দিয়ে বিষয় ঘুরাই। জিজিয়ের ডায়েরিতে লেখা ছিল জনের জুয়া খেলার কারণে বাড়িতে লোক ঢুকতো। নানিও একবার বলেছিল তার বাবা জুয়া খেলতো। আমার নানি একবার বলেছিল তার বাবা জুয়া খেলতো, হয়তো কারো কাছে টাকা পায়, আর না দিতে পারায় ওরা জিজিকে মারতে আসে। মার্ক মাথা নাড়ে। জনের জুয়ার অভ্যাস খুব খারাপ ছিল, একবার পার্সন ম্যানর হারাতেও বসেছিল। জিজি টাকাটা দিয়ে বা সব বাঁচায়। আমি ঠোঁট চেপে ধরি। ডায়েরি অনুযায়ী রোনালদো বিল পরিশোধ করেছিল, কিন্তু জিজি বান্ধবীর কাছ থেকে ধার করার গল্প বলেছিল। জন জানতে চাইলে সে বলেনি। রোনালদো বলেছিল সে বিষয়টা সামলাবে, কিন্তু যখন মাফিয়ার রাইট হ্যান্ড ম্যান বলে ওই কথাগুলো, অনেক কিছুই বুঝতে পারে। হয়তো সে মানুষগুলোকেই মেরেছিল, আর সেই কারণে জিজির শত্রু তৈরি হয়েছিল। হায় খোদা, যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে ইতিহাস নিজের পুনরাবৃত্তি করছে। তাহলে যাদের কাছে টাকা পেত তাদের টাকা কিভাবে শোধ করলো? মার্ক তার গ্লাসের শেষ চুমুক দিয়ে আবার ভরে নিল। জানো, এখন মনে পড়ছে, একটা বিশেষ কথোপকথন শুনেছিলাম। বাবা তাকে বলেছিল জুয়া বন্ধ করতে, কিন্তু জন শুনছিল না। বাবা বলেছিল সে যাদের কাছে টাকা পেত তাদের একজন ছিল অ্যাঞ্জেলো সালভেটর, যিনি সেই সময়ে একজন অত্যন্ত কুখ্যাত অপরাধ জগতের নেতা ছিলেন। কিন্তু পরে জানা গেল অ্যাঞ্জেলোর ডান হাত রোনালদো অ্যাঞ্জেলোকে রাজি করিয়েছিল জনকে মারার বদলে কাজে লাগাতে। নিজের চোখ বিস্ফোরিত হওয়া আটকাতে আমাকে প্রচণ্ড চেষ্টা করতে হলো। জন কাজ করত রোনালদোর বসের জন্য। কোনোভাবেই মনে হয় না জিজি এটা জানতো। যদি জানতো তাহলে সেটা নিশ্চয়ই লিখতো। কেন অ্যাঞ্জেলো তাকে কাজে রাখবে? মেরে ফেললো না কেন? প্রায় মারতেই যাচ্ছিল, মার্ক বলল। তারপর ডেস্কের ড্রয়ার খুলে একটা সিগার বের করে আগুন ধরালো। হেলান দিয়ে বসলো। চেয়ারের লেদার কেঁপে উঠল। কাঠের গন্ধে বাতাস ভরে গেল।
মনে আছে বাবা ওকে কতটা বকা দিয়েছিল, বলেছিল ও এই কাজ করে নিজেকে মেরে ফেলতে চাইছে নাকি। জন বলেছিল অ্যাঞ্জেলোর মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালাতে যাচ্ছিল, তখন রোনাল্ডো হস্তক্ষেপ করে। ও বলেছিল অ্যাঞ্জেলোকে অনুরোধ করে জনকে মেরে ফেলার বদলে কাজে লাগাতে। মার্ক ধোঁয়া টেনে কাশি শুরু করলো, মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে এলো, দেখাই যাচ্ছে কাজে লেগেছিল। রোনাল্ডো জন এর জীবন বাঁচিয়েছিল। সেখানে না গিয়েও আমি জানি ওটা জিজির জন্যই করেছিল, কিন্তু অ্যাঞ্জেলোকে তার আসল উদ্দেশ্য বলা সম্ভব ছিল না। তাই জন কোনোভাবে কাজে লাগতে হতো, না হলে এটা ভীষণ বিপজ্জনক পদক্ষেপ হতো যা রোনালদোর মৃত্যু ডেকে আনতে পারত। তুমি কি জানো জন ঠিক কী করতো অ্যাঞ্জেলোর জন্য? মার্কের ভ্রু উঁচু হয়ে গেল, ঠোঁটে অদ্ভুত হাসি ফুটল, যেন আমার প্রশ্নে মজা পেয়েছে। জন যখন একজন হিসাবরক্ষক ছিল, সংখ্যায় খুব পাকা, মনে হয় অ্যাঞ্জেলের টাকা সাদা করার কাজে সাহায্য করত, কিন্তু সেটা প্রমাণিত হয়নি। আমি চোখ মিটমিট করে তাকালাম। সংখ্যায় এত ভালো হলে জুয়ায় হেরে যেত কিভাবে? কার্ড গোনা শিখল না? মার্ক হো হো করে হেসে উঠল, পেট দুলতে লাগলো। তুমি মজার মেয়ে অ্যাডি। ঠিক বলেছ, যদি জন ঠিকমতো খেলে তাহলে জিততে পারত, কিন্তু ও মদ খাওয়া থামাতে পারতো না। অ্যাঞ্জেলোকে বলেছিল ব্যক্তিগত জীবনে যা খুশি করুক, কিন্তু যদি মদ খেয়ে অফিসে আসে আর ওর টাকার হিসাব গোলমাল করে তাহলে মেরে ফেলবে। আমি ভ্রু কুঁচকে তাকালাম। মনে হয় না জন যদি ভুল করতো তাহলে অ্যাঞ্জেলো জিজিকে টার্গেট করত, কিন্তু অন্য কোনোভাবে জিজির বিপদ ডেকে আনতে পারত। জন কিভাবে জিজিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে তার সম্ভাবনার কোনো শেষ নেই। ফ্রাঙ্ক তো জনকে দোষী ভাবত, তাহলে পুলিশকে এসব বলেনি? তারা খুঁজে দেখেনি? সে শুকনো হেসে বলল, মাফিয়া বসের ওপর ক্রাইম প্রমাণ করতে চেয়েছ কখনো? সহজ নয় ছোট মেয়ে। তারা পুলিশ নেতা সবাইকে কিনে রাখে। প্রমাণের অভাবে কেস বন্ধ হয়ে গিয়েছিল। আমার মতে জন বিপদ পছন্দ করে ফেলেছিল, আর হয়তো জিজি অন্য কারোর সাথে সম্পর্ক রাখছিল বা তাকে ছেড়ে যেতে চাইছিল, তাই জন মাথা গরম করে তাকে মেরে ফেলেছিল। হায় খোদা, এখন শুনতে সম্ভাবনাটা খুবই বাস্তব মনে হচ্ছে। আমার আরেকটা প্রশ্ন আছে। আমি বললাম, নিজের জামার কোন মুঠ করে চেপে ধরি। ফ্রাঙ্ক আর জন তো ভালো বন্ধু ছিল, তাহলে সে কেন নিজের বন্ধু জনকে বাঁচানোর বদলে দোষ প্রমাণ করতে চাইছিল? মার্ক সিগারেট ধোঁয়া টেনে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার ধারণা সে জহানকে তার আসল রূপে চিনেছিল, আর জিজির ন্যায় বিচারের জন্য বন্ধুকেও ছাড়তে দ্বিধা করেনি। মদ, রাগ, মাফিয়ার সাথে যোগ, সব মিলিয়ে ও একজন হিংস্র মানুষে পরিণত হচ্ছিল। আর যখন জন নির্দোষ প্রমাণিত হলো, তখন বাবা এত ভেঙে পড়েছিল, তার এটাও কারণ। আমি ভ্রু কোঁচকাই, আর মার্ক এর বাবার জন্য কিছুটা সহানুভূতি অনুভব করি। প্রতারণা, মিথ্যা আর অপরাধের জালে বন্দী হয়ে পড়েছিল সে। যাই হোক, আজকের জন্য এই নিয়ে অনেক কথা হলো। কয়েক সপ্তাহ পর আমাদের বার্ষিক চ্যারিটি প্রোগ্রাম আছে, চাইলে সেখানেও দেখা হবে, তখন আরেকটু কথা বলা যাবে। মার্ক বলল, চোখে কৌতূহলের ঝিলিক নিয়ে। আমি সময় মিলে কিনা দেখি। জেড বলে উঠল, আমাকে অপ্রয়োজনীয় কোনো প্রতিশ্রুতি থেকে বাঁচিয়ে দিল। সাধারণত আমি পছন্দ করতাম না জেডের এই আধিপত্য, কিন্তু এখন কৃতজ্ঞ বোধ করছি। অবশ্যই, মার্ক বলল, তার হাসি আগের চেয়ে কিছুটা টান টান। এরপর মার্ক একঘেয়ে অফিসের গল্প আর মদের ঘ্রাণে ঘন্টার পর ঘন্টা পার করতে লাগলো। আমি আর মন দিয়ে শুনছিলাম না, কারণ আমি যা শুনলাম তা আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছিল। হয়তো জিজি সত্যিই তার নিজের স্বামীর হাতে খুন হয়েছিল, যাকে সে ভালোবাসত এবং বিশ্বাস করত তার হাতেই। 10 বছরের বেশি একসাথে থেকেও একজন মানুষকে সত্যি চিনে ফেলা যায় না, এবং সে কী করতে সক্ষম তাও জানা যায় না। আমি জেডের দিকে তাকাই। আমি শিখছি সে কী করতে পারে, এবং সেটা ভয়ঙ্কর। জেড আসলেই খুব ভয়ঙ্কর। কখনো যদি আমি তাকে ভালোবেসে ফেলি, তাহলে সে একদিন আমাকেও শত্রু ভাবতে পারে। চতুর্থবারের মতো মার্কের ফোন বেজে উঠল কথার মাঝে। প্রতিবারই তার মুখের ভাব গম্ভীর হয়ে যাচ্ছিল। সব ঠিক আছে? জেড জিজ্ঞেস করল, তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে। মার্ক ফোনের দিকে তাকিয়ে জোর করে হাসল, তারপর পকেটে ঢোকাতে গিয়ে নেশার ঘোরে ফেলে দিল। কুড়িয়ে নিতে গিয়ে তার হাড়ের কড়কড়ানি শুনতে পাচ্ছিলাম। মদ তার শরীরে হস্তক্ষেপ করে তাকে আরও বিদ্ধ করে তুলছে। মাথার গর্তে লিভার স্পট, হাতের কালো দাগ, চোখের নিচের ব্যাগ, আর সব স্পষ্ট হচ্ছে। এমন একজন মানুষ যার কাছে টাকা, ক্ষমতা, প্রভাব আর সুন্দরী স্ত্রী আছে, সে কিভাবে এতটা পচে যেতে পারে?
হ্যাঁ, কিছু সহকর্মী একটা স্টুপিড ভিডিও ফাঁস হওয়া নিয়ে প্যানিক করছে। মার্ক গম্ভীর গলায় বলল, অবশেষে ফোন পকেটে ঢোকাতে পারল। জেড সাথে সাথে শক্ত হয়ে গেল, যদিও মুখের ভাব অচেনা রইল। লিকড ভিডিও? মার্ক হাত নাড়িয়ে বিষয় আড়াল করার চেষ্টা করল। আমি জেডের দিকে তাকালাম, তার চোয়ালে অদ্ভুত টান দেখতে পেলাম। হ্যাঁ, কিন্তু আমি ওদের বারবার বলছি চিন্তা করার কিছু নেই, আমাদের সোসাইটি বিষয়টা ম্যানেজ করবে, কেউ কিছু বুঝবে না। আমি মুখ খুলতে যাচ্ছিলাম, কিন্তু জেডের সতর্ক দৃষ্টি আমাকে চুপ করিয়ে দিল। সে হয়তো রিচুয়ালের ভিডিওগুলোর কথা বলছে। আমি নিশ্চিত তারা ভিডিওটি সামলানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে, আর সেই ভিডিওটা ফাঁস করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। জেড স্বাভাবিক ভঙ্গিতে বলল, গ্লাসে থাকা পানীয় ঘোরাতে ঘোরাতে। অবশ্যই নিচ্ছে, মার্ক চিৎকার করে বলল। ডেস্কে হাত মারল। ভিডিও নিয়ন্ত্রণে আছে, কিন্তু ভিডিও ফাঁস করা মানুষটাকে খুঁজে বের করা সমস্যা। মাসের পর মাস আমাদের ওপর নজরদারি চলছে। মার্কের মুখ আরও লাল হয়ে যাচ্ছে, যেন কুলএইড ম্যানের মতো দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক না কেন, আমি নিশ্চিত এটা খুব শীঘ্রই সামলে ফেলা হবে। জেড সাবধানে কথা বলছে, ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য বের করতে চাইছে না। হয়তো মার্ক যা বলছে তা যথেষ্ট, অথবা জেড ধীরে ধীরে আরও কিছু বের করার পরিকল্পনা করছে। ইয়া শিওর, মার্ক গম্ভীর গলায় বলল। ভালো দিক হলো আমাদের কিছু হবে না। যদি আমাদের কেউ মিসিং হয়ে যায় আর সোসাইটি যদি মনে করে কোনো অপরাধ বা চক্রান্ত হয়েছে, সন্দেহ করে, তাহলে কি জানো, ওরা ঘন্টার মধ্যে সব গুটিয়ে ফেলবে। নিচু গলায় ফিসফিস করে বলল, আমরা সবাই জানবো কার ওপর দোষ যাবে। তার ফিসফিসানি শুনতে পেলাম না, কিন্তু মনে হলো জেড উচ্চারণ করলো। একটা দীর্ঘ নীরবতা পেরিয়ে গেল। জেড নিজেকে সামলানোর চেষ্টা করছে। মার্ক এতটাই মাতাল যে বুঝতে পারছে না কি বলছে। আমি জানি না এই সোসাইটি কি, কিন্তু মার্ককে তারা বিশ্বাস করে না। মার্ক একের পর এক সব ফাঁস করে দিচ্ছে, যা আমি বুঝতে না পারলেও জেড ঠিকই বুঝছে। ভালোই হয়েছে, আমি তো চাই না আমার নতুন বন্ধুর কোনো ক্ষতি হোক। জেড মসৃণভাবে মিথ্যা বলে মার্কের দিকে হাসলো। মার্ক বিশ্বাস করে নিল, জেডের সাথে হেসে উঠল, আর পরবর্তী 10 মিনিট ধরে তাকে ধন্যবাদ জানিয়ে গেল। আমি প্রায় হেসে ফেলতে যাচ্ছিলাম। জেড হলো মার্কের বিচারক এবং মৃত্যুদাতা, আর মার্ক এতটাই বোকা যে বুঝতেই পারছে না। জেড ধীরে ধীরে গ্লাসের পানিয়ে চুমুক দিচ্ছিল, কিন্তু যাওয়ার সময় গ্লাসে প্রায় একই পরিমাণে রয়ে গিয়েছিল। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমি বিনিময়ের সাথে বললাম। মার্ক আমার হাত দুহাতে ধরে ফেলল। ঠান্ডা একটা অনুভূতি মাংসে ঢুকে গিয়ে প্যারাসাইটের মতো আঁকড়ে ধরল। তার হাত ঘামছে, কিন্তু মনে হলো বরফের মতো ঠান্ডা। এই মানুষটা, সে একেবারে শয়তান। মনে হলো একটা মৃতদেহ ছুঁলাম। আমি হাত ছাড়িয়ে নিলাম। জামাই মুছে ফেলতে ইচ্ছে হলেও তা করলাম না। এমন সুন্দর জামা নষ্ট করতে চাইনি। যেই আমি দরজার দিকে যাচ্ছি, মার্ক চিৎকার করে বলল, তোমার সঙ্গে আবার দেখা হবে অ্যাডলাইন। দরজা বন্ধ হতেই জেড নিচু গলায় গর্জন করে বলল, ওটা ঘটার আগেই তুমি মারা যাবে। আমি কোনোদিন খুনকে সমর্থন করব ভাবিনি, কিন্তু মার্কের ক্ষেত্রে হয়তো একবার চোখ বন্ধ করে সমর্থন করতে পারি। আরেকটা সপ্তাহ কেটে গেল, আর জেড এখনও আমার বাড়ি, আমার স্বপ্ন, আমার দুঃস্বপ্নে ঘুরে বেড়াচ্ছে। আর এই মুহূর্তে যখন জেডের হাত আমার গলার চারপাশে শক্ত করে চেপে ধরে আছে, যতক্ষণ আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসে, তখন এটা কোনো দুঃস্বপ্ন নয়, বরং নরক মনে হচ্ছে। 10 বারের মতো আমি স্থির হয়ে যাই, শরীর নড়াতে পারি না। ভেতরে গরম ঢেউ খেলছে, আর তার চোখের সেই খাঁটি নির্মম আনন্দ, যে আনন্দ সে আমার জীবন চুষে নেওয়ার পাচ্ছে, সেটা আমার ভেতরের একটিমাত্র আগুনকে আরও উস্কে দিচ্ছে। সে হঠাৎ জিভে ক্লিকের শব্দ করে, পাশের দিকে তাকিয়ে হাত ছেড়ে দেয়, যেন ঠিক জানে আমার ভেতরটা কতটা এলোমেলো হয়ে গেছে। শালা জেড! আমি ঘামে ভিজে যাচ্ছি, বিরক্তিতে পাগল হয়ে যাচ্ছি। সে বারবার আমাকে ছোট মাউস বলে ডাকছে, কিন্তু শেষবার আমি দেখেছি মাউসটা ডুবে যাওয়া নর্দমার ইঁদুরের মতো দেখায় না। তুমি আমার 10 গুণ বড়। তুমি কি সত্যি ভাবছো আমি গলা ধরা থেকে বেরিয়ে আসতে পারবো? আমি রেগে বলি, যদিও লজ্জায় বলছি, কারণ আমি বারবার ব্যর্থ হচ্ছি। ঠিক সেটাই তো বলছি, জেড শান্ত গলায় বলে, ঠোঁটের কোণে ছোট্ট হাসি। আমি ওকে ঘুষি মারতে যাচ্ছি। আমি অনেকবার চেষ্টা করেছি, আমি বলি, আর বারবার ব্যর্থ হয়েছি, কারণ তুমি শুনছো না, তোমার শরীর প্রায় নড়ছেই না। আমি ঠাট্টার সুরে বলি, নড়ছি তো। সে ভ্রু উঁচু করে বিরক্তির সঙ্গে, প্রতিবার আমি তোমার গলা ধরি
তুমি শুধু হকচকিয়ে যাও আর আমার তলায় লাথি মারার চেষ্টা করো। আমি যা শিখিয়েছি তার কিছুই করছো না। রক্ত লাল পর্যন্ত উঠে আসে। আমি জানি আমি লাল চেরির মতো দেখাচ্ছি। মিথ্যে বলছো। আমি পাল্টা বলি। সে শুধু হাসে আর হঠাৎই গলা শক্ত করে ধরে দেওয়ালের সাথে ঠেলে দেয়। চোখ বড় হয়ে যায় এবং যদি সামান্য বুদ্ধিও থাকতো তবে এখনই সে যা শিখিয়েছে সেটা প্রয়োগ করতাম। কিন্তু আমি শুধু তাকিয়ে থাকি। হোল্ড ভেঙে বেরিয়ে এসো অ্যাডি, সে শান্ত গলায় বলে। তার গভীর কণ্ঠ আমার মেরুদণ্ড বেয়ে শিহরণ পাঠিয়ে দেয়। আমি গলায় খাকি পরিষ্কার করতে যাই কিন্তু মনে পড়ে জেডের বড় হাত আমার গলা চেপে ধরে আছে। তুমি পারবে অ্যাডি। গরম লাগছে কারণ জানালা খোলনি। আমি হাত উঠিয়ে সামনে মুচড়াই, তার বাড়ানো হাতের ওপর দিয়ে নিয়ে যাই আর সব শক্তি দিয়ে নিচে টানি, কিন্তু তার হাত শক্ত থাকে আর তার দেহ আমার সঙ্গে মিলে মুচড়ে যায়। আমার চেষ্টা ব্যর্থ করে দেয়। এভাবে হবে না, আমি চিৎকার করি। তার বুকের শক্ত পেশিতে ঘুষি মারার চেষ্টা করি। সে আমাকে ছেড়ে দেয়। তুমি কি ভাবছো আক্রমণকারী তোমার পছন্দ মতো আচরণ করবে? তুমি পালানোর চেষ্টা করলে তারা সব করতে যাবে। তুমি পারো না। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকি। মনে হয় আবার লাথি মারার চেষ্টা করব, হয়তো এবার সোজা কিক মারব। যদি পায়ের আঙুল দিয়ে তার নিচের দিকটা ছুঁয়েও যায় সেটাই মনে হবে বড় সাফল্য। তুমি খুব ধীর, তোমার ইচ্ছে আগেই বুঝে যাই। দ্রুত হও, আচমকা হও, যাতে আমি অফগ্রাউন্ড হয়ে যাই। সে আবার আমাকে ধরে ধরে কয়েকবার গতি শিখিয়ে দেয়। পুরো সপ্তাহ আমরা এটা করছি। মার্ক চোখ রাখার পর থেকে জেড প্যারানয়েড যে আমি এক রাতে হারিয়ে যাব। আমি দেখেছি যখন সে চোখ কুঁচকে ভয় বোঝায় সে ভয় অনেক বড় ম্যাক্স আর তার দোসরদের চেয়ে। জেডের লোকেরা বাইরে পাহারা দিচ্ছে, হয়তো মার্কের বাড়ি থেকে বেরোনোর পর থেকে ওরা আছে। কিছুদিন আগে না দেখা পর্যন্ত টের পাইনি। আর সেই অচেতনতা আমাকে শিক্ষা দিয়েছে। আরেকবার ব্যর্থ হয় আমার হতাশা বাড়ে। জেড আমাকে একা ছেড়ে দিলে এইসব শেখার দরকার হতো না। শান্তিতে অজ্ঞতার মধ্যে থাকতে পারতাম। আমি সুখী ছিলাম, বোরিং কিন্তু সুখী। আর এখন আমার নিজের স্টকার আমাকে আত্মরক্ষা শেখাচ্ছে। নিজের বিরুদ্ধে নয়, নিজের শত্রুদের বিরুদ্ধে। রসিকতাটুকু বুঝতে পারছি, যেমনটা গলা থেকে বের হতে পারছি না। সব তোমার দোষ, আমি ফিসফিস করি। চোখে ঘামের ফোঁটা পড়ে, কিন্তু সেই জ্বালা বুকের আগুনের চেয়ে কিছুই না। জেড থামে, চোখ বড় করে আমাকে দেখে। তাই নাকি? সে প্রত্যুত্তর করে, তুমি ভাবো তুমি আমাকে ভালোবাসো বা নিজের মনে যা বোঝাও, কিন্তু আমার বিপদ হয়েছে তোমার কারণে। তুমি জানো তো ম্যাক্স কখনো আসতো না। সে এক ধাপ এগিয়ে আসে আর আমি অজান্তে চুপ করে যাই। তার উপস্থিতি এত শক্তিশালী যে আমাকে নরম করে ফেলে। চাই বা না চাই, ভাবনা ছেড়ে দাও। আর এর সঙ্গে থাকলে যে সেটা শেষ হতো না। সে তোমাকে ব্যথার যন্ত্রণায় ভরা জীবনে টেনে নিত আর ম্যাক্স আর বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকতো। আমি তোমাকে সেই জীবন থেকে বাঁচিয়েছি। আমি গর্জন করি, তুমি আর্ককে না মারলে ও আমাকে খুঁজতো না। তুমি ঠিক বলছো, ওকে মারার পর ম্যাক্সকে না মারাই আমার ভুল। কিন্তু আমি ক্ষমা চাইবো না। তোমাকে আর্কের সঙ্গে ছেড়ে দিলে তুমি কষ্ট পেতে। শেষে ওকেই মেরে ফেলতাম। আর তোমাকে সিঁড়ি দিয়ে নিয়ে যাওয়ার দিন তার মৃত্যু ঠিক হয়ে গিয়েছিল। তুমি আমাকে ট্রমাটাইজড করেছো। সে নিচু হয়ে ফিসফিস করে, তোমার ফুঁসিতে বন্দুক রাখা অবশ্যই ট্রমাটাইজিং, ছোট মাউস, কিন্তু সেটা তোমাকে রক্তাক্ত করতে নয়, তোমাকে কামাতে। আমি গর্জন করি, সেটা মানতে চাই না। আর মার্ক, ও আমাকে খুঁজতো না। মিথ্যা, সে তিরস্কার করে। মার্ক ভেইলিতে আমার কারণে আসেনি অ্যাডলাইন। আর সে এমনভাবে বসেছিল না সেখানে তোমাকে দেখতে পাবে। আমি কোনো মনোযোগ আনিনি, বরং তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছি। কিন্তু আমি কারো দৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারি না। আমি থমকে যাই, তার কথায় ঘৃণা জমে যায়। তুমি জানো আমি বেইলিতে ছিলাম। আমি আন্দাজ করি। তাহলে তাকে অন্য জায়গায় পাঠালে না কেন? সে সোজা হয়ে যায়, তুমি কি ভাবো আমি জাদু জানি? দুঃখিত, আমি পারি না। আমি ঠোঁট চেপে ধরি। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু মার্ক যেতে চাইছিল আর বাধা দিলে সন্দেহ হতো। সে আরও এগিয়ে আসে, আমাকে দেওয়ালের সাথে ঠেলে। তুমি জানো আমি কি পারি ছোট মাউস? আমি তোমাকে রক্ষা করতে পারি আর শেখাতে পারি কিভাবে নিজেকে রক্ষা করবে। কিন্তু যারা বন্দি আছে তাদের এই সুযোগ নেই। আমার চোখ নিচে নেমে যায়, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। সে আঙুল দিয়ে আমার চিবুক তোলে।
তুমি রাগ হতে পারো, বিরক্ত হতে পারো, এমনকি আমার স্টক নিয়ে রাগ করতেও পারো। জীবন প্রায়ই তোমার শক্তি কেড়ে নেবে, কিন্তু তুমি ঠিক জায়গায় দোষারোপ করতে পারো। ম্যাক্স আর মার্ক এর দোষ আমার উপর দিও না। আমি যা করছি তা তোমাকে সুরক্ষিত রাখতে। তুমি এখন সিদ্ধান্ত নাও বেবি, কারণ বারবার আমি তোমার জন্য সিদ্ধান্ত নেব না। আমি ভুলেই গিয়েছিলাম বাচ্চার মতো ধমক খাওয়া কেমন লাগে। মা প্রায়ই করে, কিন্তু তারটা স্বাভাবিক লেগেছিল। কিন্তু এখন আমি ভাঙা কাগজের মতো অনুভব করি, জেডের মুঠোয় চেপে ধরা অহংকার লড়াই করে আমি কিছু কথা বলে নিজেকে রক্ষা করতে চাই, কিন্তু তাতে জেড জয়ী হবে আর আমি আরও নিচু হব। ঠিক আছে, আমি ধীরে বলি, তাহলে কৃপি হওয়ার জন্য রাগ করব? আমি থামি, এই কথাগুলো ঘৃণা লাগলেও বলা দরকার জানি। ভুল স্থানে দোষ দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু তোমাকে এখন মারের স্বাদ দিতে চলেছি। সে হাসি চেপে রাখে, কিন্তু ইনয়াং চোখে গর্ব, মজা আর ভয়ঙ্কর কিছু দেখা যায়। আমি আতঙ্কিত হতে দেই না, তার উষ্ণতায় গলে যায় না, বরং শরীরকে ছেড়ে দেই। আমি হঠাৎ বাম দিকে ঝুঁকি, তার বাড়ানো হাতে কনুই মারি। তার হাত আলগা হয়, আমি মুহূর্তটা ধরে নিই, সব রাগ হাত পায়ে ঠেলে দেই। মার্কস, আর্ক, মার্ক, তাদের জন্য তাকে ঘৃণা না করতে পারলেও এই মুহূর্তে তার গায়ে সব রাগ ঢেলে দেই। আমি মুষ্টি পাকিয়ে তার মুখে ঘুষি মারি, তারপর কনুই দিয়ে তার নাকে আঘাত করি। তার মাথা ঠিক সময় পেছনে সরে যায়। আমার কনুই ঠিক মতো আঘাত করলেও রক্ত ঝরানোর মতো জোরে নয়। সে হাত ছেড়ে দেয় আর মনে হয় অবশেষে নিঃশ্বাস নিতে পারছি, কারণ সে সত্যি সত্যি আমাকে শ্বাসরোধ করার জন্য এত জোরে চেপে ধরেনি, কারণ আমি অবশেষে সফল হয়েছি। সে গভীর নিচু স্বরে হেসে ওঠে, একপাশে সরে যায়। হারামজাদা একটু বিপর্যস্ত দেখাচ্ছে না, কিন্তু আমি সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করি না। যদি আমি প্রতিটা ব্যর্থতার ওপর ফোকাস করি, তাহলে নিজেকেই দুর্বল করে ফেলবো। এই তো, দারুণ করেছো বেবি। আমাকে বেবি বলবে না, আমি মুখে মুখে বলি, কিন্তু সত্যি বলতে বুকের ভেতর গোপনে গর্বের তাপ ছড়িয়ে পড়ে। না হলে কি করবে? সে চ্যালেঞ্জ করে। আমি দীর্ঘশ্বাস ফেলি। জেডের সঙ্গে এখন তর্ক করার মতো মানসিক শক্তি নেই। আমাকে গরম পানি দিয়ে শাওয়ার নিতে হবে, তারপর লম্বা সময় ধরে গরম পানিতে ভিজে থাকতে হবে। শাওয়ার না নিয়ে সোজা বাথটবে বসতে আমার ভালো লাগে না। নিজের নোংরা পানিতে ঘন্টার পর ঘন্টা ভিজে থাকতেও চাই না। সে আমাকে আরেক ঘন্টা ধরে একই মুভ বারবার করায়, যতক্ষণ আমি হাঁপাতে থাকি আর তার চোখের নিচে কালশিটে পড়ে। কিন্তু অদ্ভুতভাবে সেটা তাকে আরও হট দেখায়, আর আমি দশমবারের মতো ওর মুখে ঘুষি মারতে ইচ্ছে করে। আজকের জন্য এটাই যথেষ্ট, সে ঘোষণা করে, হাসি চাপতে না পেরে। যদিও আমি ঠিক একই কোণই দিয়ে তার মুখে মেরেছি। ভালো, কারণ আমাকে শাওয়ার নিতে হবে আর তোমাকে এখনই চলে যেতে হবে। তুমি কোনোভাবেই এই বাথরুমের 6 ফুটের মধ্যে আসতে পারবে না। আমি হাত কোমরে রেখে বিরক্ত গলায় বলি। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা পাপময় হাসি খেলে যায়, আর আমার গালে আবার আগুন ধরে যায়। হারামজাদা, কে বলেছে আমি একই ঘরে না থেকেও তোমাকে গোসল করতে দেখতে পারবো না? আমার চোখ সরু হয়ে যায়। বাথরুমে কোনো ক্যামেরা নেই। সে পাপময় সুরে হাসে, আবার গলায় হাত রাখে, কিন্তু এবার শরীর কোনো মুভ শিখতে চায় না। তার উদ্দেশ্য বিপজ্জনক, কিন্তু সেটা আমার প্রাণের জন্য নয়, বরং আমার আসল জায়গার জন্য। ধোঁকাবাজ, অপ্রয়োজনীয় জিনিস তুই, যা তুই জানিস। সে নিচু কর্কশ স্বরে ফিসফিস করে বলে, তারপর হালকা চুমু খায় ঠোঁটে। আমাকে এক মুহূর্তে চুপ করিয়ে দেয়। চুমু ছোট, কিন্তু একটু মিষ্টি নয়। তার হাতের মুঠো শক্ত হয়, আর আমার সঙ্গে সঙ্গে স্পন্দিত হয়। শাওয়ার হেড পুশিতে ধরার সময় আমার নামে চিৎকার করতে ভুলিস না, কারণ তুই কাম করার সময় আমি তোর নাম চিৎকার করব। সে আমাকে ছেড়ে দেয়, হাতে একটা গোলাপ গুজে দেয়, তারপর একবার শেষবারের মতো উজ্জ্বল দৃষ্টিতে তাকে দরজা টেনে বেরিয়ে যায়। আমি হাতের গোলাপটার দিকে তাকাই, আঙুলে ঘোরাই, আর চারপাশে দুনিয়া ঝাপসা হয়ে আসে। ভাবতেও পারছি না পুরো সময়টাও কোথায় লুকিয়ে রেখেছিল। বুকের ভেতর হার্ট গলা পর্যন্ত উঠে আসে, আর ওর কথাগুলো প্রক্রিয়াজাত করার চেষ্টা করি। ওগুলো এখনও শরীর জুড়ে ছড়িয়ে থাকা তীব্র কামনা পেরিয়ে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছানোর লড়াই করছে। সত্যি ও কি আমাকে নিয়ে মজা করছে, নাকি আমি সত্যি সত্যি বাথ নেওয়ার বদলে পুরো বাথরুম উল্টে ফেলতে যাচ্ছি? কারণ আজ শাওয়ারের নিয়ে আমার আলাদা প্ল্যান ছিল, আর জেডের নামই বেরিয়ে আসে যখন আমি নিজেকে কাম করাই। আমি চাই না সে সেটা দেখে,
আমার পায়ের আঙুল দুলতে থাকি, ভাবছি আবার গিয়ে ওকে ঘুষি মারবো কিনা, কিন্তু হাড় ভেঙে আসছে, ঘাম এমন সব জায়গায় গড়িয়ে যাচ্ছে যেখানে কেবল আমার লুফা যেতে পারার কথা। আর এখন সত্যি আমি কামজাগ্রত হয়ে আছি। ওকে ঘুষি মারতে গেলে সেটা কোনোভাবেই উল্টো গিয়ে আরও বেশি উত্তেজনাময় পরিস্থিতিতে পৌঁছাবে, আর আমি সেই ঝামেলায় যেতে চাই না। যা হোক, আজ একবার দেখলে দেখুক, অন্তত হারামজাদা পর্দার ওপার থেকে আমাকে ছুঁতে পারবে না। ডায়েরি 14ই ফেব্রুয়ারি 1946। আজ জাহান আমার আর সেরার প্রায় মেরে ফেলেছিল। আমি এখনও ঠিকমতো লিখতে পারছি না। রাত অনেক হয়েছে, পুলিশ সারাদিন এখানে ছিল। আমি ক্লান্ত, আমার স্নায়ু ভেঙে গেছে, কিন্তু এটা কাগজে লিখে রাখতেই হবে। টাকা, আমার স্বামী একটা বোকা বোকা মানুষ, আমাদের প্রায় মেরে ফেলছিল। তার কিছু লোকের কাছে ঋণ আছে, আর সে নাকি সেই টাকা পরিশোধ করতে পারেনি। এজন্যই আমরা প্রায় আমাদের বাড়ি হারাতে বসেছিলাম। আল্লাহর রহমতে রোনাল্ডো ছিল, সে আমাদের সব বিল পরিশোধ করে দিয়েছে। যদিও জহান এখনও বিশ্বাস করে না যে আমি সেই টাকা আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছি, কিন্তু সেই সব কিছুই বা কী কাজে আসবে যখন জনের এই খারাপ অভ্যাস আমাদের মেয়ে আর আমাকে মেরে ফেলবে একদিন। আজ দুজন লোক আমাদের বাড়িতে ঢুকে আমাকে বন্দুকের মুখে ধরেছিল, আর সেরা তার শোবার ঘরে লুকিয়েছিল। তার আমাকে টাকা দিতে বলল, যে টাকা আমার কাছে নেই। এই সময়ই জন ঠিক বাড়িতে এসে পৌঁছায়, আর ফ্রাঙ্ক তখন তার সাথে ছিল। ওই দুইজন লোক পালিয়ে যায় এবং কোনোভাবে বাঁচিয়ে দেয় আমাদের। আমি দোয়া করছি ফ্রাঙ্ক যেন ওদের খুঁজে বের করে। কিন্তু সবচেয়ে খারাপ কি জানো, জন এখনও কোনো ক্ষমা চায়নি। সে মনে করে সে কোনো ভুল করেনি, আর আমি তাকে মারিয়ে ফেলতে চাই।